দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শকুর। দর্শক, অর্থনীতি একটা দেশের চালিকা শক্তি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বা সাম্প্রতিক অতীতে যে অর্থনৈতিক যে ক্ষতিগুলো হয়েছে তার ধারাবাহিকতা আমাদের আর্থিক খাত ঝুঁকছে। এই ধুঁকতে থাকা আর্থিক খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা চলছে তার সুফল সাম্প্রতিক সময় কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না। পক্ষান্তরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সাম্প্রতিক সময়ে যে তথ্য তারা দিয়েছেন, তারা বলেছেন কিন্তু যে এই যে আমাদের যে ব্যাংকগুলো লাইফ সাপোর্টে রয়েছে আর্থিক খাতের, তাদেরকে বন্ধ করে দেওয়ার এক ধরনের সুপারিশ হয়েছে। আসলে প্রশ্ন থাকছে যে এই ধরনের ব্যাংকগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তার কনসিকুয়েন্সেসগুলোই বা কী হবে। সে কারণে আমরা আমাদের আজকের যে পর্ব, সে পর্ব সাজিয়েছি লাইফ সাপোর্টে থাকা ব্যাংকের কি হবে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আমাদের প্রিয় অতিথি ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ ও পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমরা যে শুরুতে যে কথাগুলো বলছিলাম স্যার, যে ব্যাংকগুলোর অবস্থা খুব একটা ভালো নাই, বিশেষ করে যেই ব্যাংকগুলোর কথা আমরা বলছি যে যারা লাইফ সাপোর্টে আছে তাদের নিয়ে আরও সাম্প্রতিক সময়ে যে নেতিবাচক আলোচনাগুলো হচ্ছে, তার মধ্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সাম্প্রতিক সময় বলেছে যে তাদের আসলে বন্ধ করে দেওয়ার একটা সুপারিশ করেছে। এই বন্ধ করে দেওয়ার সঙ্গে তো আসলে অনেক রকমের কনসিকুয়েন্সেস রয়েছে। আমি শুরুতেই জানতে চাই যে এই ধরনের সিদ্ধান্ত যদি আসে বা সুপারিশগুলো, এটাকে কিভাবে দেখেন? আসলে এই ধরনের সুপারিশের পক্ষে একেবারেই আমি নই। হ্যাঁ, আমাদের দেশের ইতিহাসে আসলে ব্যাংক বন্ধ করার নজির নেই। ওরিয়েন্টাল ব্যাংক নিয়ে যেটা হয়েছিল অনেক আগের কথা, প্রায় প্রায় ২ দশক আগে, এবং সেটিও কিন্তু আসলে বন্ধ করার সুপারিশ তখনও পর্যন্ত ওই সময়কার সরকার করেনি, যদিও তখন দেশের অর্থনীতির আকার অনেক ছোট ছিল। ব্যাংক খাতে কিন্তু সমস্যা তখনও ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, সেটা হচ্ছে যে অনেকগুলো ব্যাংক বাংলাদেশে, এবং সেই ব্যাংকগুলোর কিছু কিছু এই মার্জার অ্যাকুইজিশন করার চেষ্টা করা হয়েছে সমস্যা সমাধানের জন্য। জি। এবং আইএমএফ এর দিক থেকে অনেক রকমের সাপোর্ট ছিল যে এই ধরনের মার্জার অ্যাকুইজিশন করে, কিন্তু আইএমএফ নিজেও কিন্তু কখনো বলেনি যে ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে হবে। তার কারণ এই ব্যাংকের সঙ্গে অনেক কিছুর সংযোগ থাকে, অর্থনীতির যেমন সরাসরি সংযোগ থাকে, ব্যবসা বাণিজ্যের সংযোগ থাকে। এখানে ঋণ প্রদান এর মাধ্যমে কিন্তু অর্থনীতির পুরো চাকাকে ঘোরানো হয়, ব্যবসা বাণিজ্য চলে এটা দিয়ে। আর একই সঙ্গে কিন্তু এই যে হাজার হাজার যারা হচ্ছে গ্রাহক এবং আমানতকারী, তারাও জড়িত থাকে। মানে সব মিলিয়ে কিন্তু এটা এমন কোনো মুদির দোকান নয় যেটাকে হয়তো ইচ্ছা করলাম চালু করলাম, তখন আবার ইচ্ছা হলো না হয় বন্ধ করে দিলাম। এরকম ভাবে কিন্তু আসলে চলে না। তো সুতরাং এই ব্যাংকের যে জটিল প্রক্রিয়া, সেই বিষয়গুলো আসলে অর্থনীতিবিদদের বোঝা উচিত, এবং আহ, সবাই হয়তো বোঝেন না। কিন্তু সমস্যা থাকলেই যে সেটাকে বন্ধ করে দিলে সমাধান হবে, বিষয়টা এরকমও নয়। আমরা এর আগেও স্যার এই ধরনের আলোচনা দেখেছিলাম। বিগত সরকারের সময়ও কিন্তু আমাদের ব্যাংক খাতের যে ক্ষত, সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল এবং আসলেই ক্ষত আছে, সেটা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর আগে কিন্তু দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে মার্জ করার একটা প্রক্রিয়া, বেশ কিছু ব্যাংকের সাথে বেশ কিছু ব্যাংকের নামও সেখানে এসেছিল এবং সেই প্রক্রিয়াগুলোও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে আবার এ ধরনের উদ্যোগ, এর আসলে নেপথ্যের কারণগুলো কি? হ্যাঁ, একটু আগে যেটা বললাম যে আসলে মার্জার অ্যাকুইজিশন সেটাও হয়েছে ঠিকই, মানে অল্প কিছু ব্যাংকের ক্ষেত্রে। কিন্তু এরপরেই কিন্তু একটা রিভিউয়ের কথাবার্তা এলো, এবং এই রিভিউয়ের কথাবার্তা আসার মূল কারণটা হলো যে ওই আসলে যে মার্জার অ্যাকুইজিশন যেগুলো হচ্ছে সেগুলো ঠিক মতো হচ্ছে কিনা, সেগুলো কার্যকরী হচ্ছে কিনা, সেখানে আরো কিছু ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা। তো এই এই বিষয়গুলোই মূলত আলোচনায় এসছে, এবং এটা আইএমএফ এর দিক থেকেও একটা গ্রিন সিগন্যাল রয়েছে যে না, এই পুরো বিষয়টাকে পর্যালোচনা করা হোক, আর ঢালাওভাবে যেন আবার না করা হয়। তো অনেক সময় যে পলিটিক্যাল প্রেশার সেগুলো কিন্তু থাকে, এবং সেগুলোই আসলে ছিল ওই সময়টাতে। দেখা গেল যে আসলে ওই যারা একটু সবল ব্যাংক তারা ইচ্ছুক নয়, কিন্তু দেখা যাচ্ছে যে ভিন্নভাবে আলাপ আলোচনা করে তখন কিন্তু কোনো দুর্বল ব্যাংকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগও ছিল। তো এই সমস্ত কারণেই পুরো প্রক্রিয়াটা কিন্তু থমকে গেছে। কিন্তু এখন যে পরিস্থিতি, তো দেখা যাচ্ছে কি যে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে 22,500 কোটি টাকা ছাপিয়ে এই দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার পরেও কিন্তু সেই ব্যাংকগুলো আসলে ঘুরে দাঁড়াতে পারেনি। 6-7টা ব্যাংকের এই অবস্থা। ইসলামী ব্যাংক কিছুটা নর্মালাইজেশনে এসছে, কিন্তু তারপরেও অনেক সহায়তা লাগবে তাদেরকে। তার কারণ এই ইসলামী ধারার ব্যাংকগুলোকে কিন্তু একদম খালি করে ফেলা হয়েছে। এবং একই সঙ্গে শুধুমাত্র এই 6-7টি ব্যাংকই নয়, বরং 17-18টি ব্যাংকে কিন্তু তারল্য সংকট রয়েছে। আর যেগুলোতে একটু তারল্য উদ্বৃত্ত আছে, সেগুলো আবার কি করছে, এই যে যাদের ঘাটতি রয়েছে তাদেরকে সহায়তা দিচ্ছে, যার ফলে পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা জটিল আবর্তের মধ্যে পড়ে গেছে। এবং এই সমস্ত কারণেই কিন্তু দেখা যাচ্ছে কি যে ঠিক মার্জার অ্যাকুইজিশনটা আবার কি অবস্থাতে আসবে, সেটা একটু নতুন করে চিন্তা করা উচিত। তার কারণ যেহেতু পরিস্থিতি ভালো হচ্ছে না, তো সুতরাং ওই দিকে যাওয়াটাই আমি মনে করি যে একটু একটা প্রেফার্ড স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু বন্ধ করাটা একেবারেই কোনো ভালো সিদ্ধান্ত হবে না।
আপনি যেটা বলছিলেন যে সারা পৃথিবীতে আসলে ব্যাংক বন্ধের নজির খুব একটা নাই। কোনো কারণে যদি একটা ব্যাংক বন্ধ হয় তাহলে আর্থিক খাতে যে নেতিবাচক একটা মেসেজ সেটা কিন্তু আরো প্রকটভাবে যাবে। এটা যেমন একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যে সময়টুকু আমরা নতুন সরকারের সময় পেয়েছি তার মধ্যেই কি আমাদের জাজমেন্টে যাওয়ার সময় চলে এসেছে যে এখনই বন্ধ করা উচিত, নাকি আরো খানিকটা সময় তাদেরকে অ্যালাউ করা উচিত? কারণ বেশ কিছু ব্যাংকে কিন্তু আমরা দেখেছি যে সেখানে বোর্ডে পরিবর্তন হয়েছে, স্ট্রাকচারালি অনেক পরিবর্তন হয়েছে, সাফল রিসাফল হয়েছে। সেক্ষেত্রে আরো বেশি সময় দিয়ে দেখার কি কোনো দরকার আছে কিনা? না, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সিগনেচার ব্যাংক পড়ে গেল, ওটা কিন্তু আবার গভর্নমেন্টের একটা মেকানিজম আছে যে তারা কিন্তু আবার নিয়ে গেছে। মানে এখানে যে যে ব্যবস্থাপনাটা ছিল যারা ইন্ডিপেন্ডেন্টলি ব্যবসা করতো, তো তারা সেভাবে না করে এখন সরকারের কর্তৃপক্ষ সেটাকে টেক ওভার করেছে, জি। করে এখন ওটা ভিন্নভাবে আসলে চলছে। আমরা জাপানে যেটা দেখেছিলাম 90-এর দশকে, যে সেখানে টোকিও মিৎসুবিশি ব্যাংক, তারা কিন্তু ওয়ার্ল্ডের বিগেস্ট ব্যাংক ছিল। জি। তারা পরে মার্জার অ্যাকুইজিশন হয়েছে তাদের ব্যবসায়িক স্বার্থে, যে তারা আরো বড় হয়েছে। তো সুতরাং এই প্রক্রিয়াগুলোই স্বাভাবিক প্রক্রিয়া, মানে বন্ধ হওয়াটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, এবং এই এই ধরনের কোনো নীতিগত নির্দেশনা দেওয়া, সুপারিশ করা, সেটাও কিন্তু কোনো কাজের বিষয় নয়। এবং পুরো ব্যাংকের যে এই যে তত্ত্ব যেটি রয়েছে এবং যে প্রায়োগিক দিক, যে সারা পৃথিবীতে যে হাজার হাজার ব্যাংক রয়েছে, তো সেগুলোকে আমরা দেখতে পাই যে আসলে এই ব্যাংক বন্ধ করার কোনো সাজেশন আসলে আসে না সেভাবে, বা তার নীতি নির্ধারকরা গ্রহণ করেন না। যেটা হয় যে সেখানে রিফর্ম হয়, সেখানে বোর্ড আবার পরিবর্তন হয়, বা যদি কোনো সমস্যা থাকে, তারল্য সংকট থাকে, সেগুলোকে সহায়তা দেওয়া হয়, বা যদি অর্থ পাচার হয়ে থাকে তাহলে সেগুলোর ফেরত আনা বা অন্য কোনোভাবে মেকআপের ব্যবস্থা করা হয়। কিন্তু এই বন্ধ আসলে করাটা কোনো ভালো প্রক্রিয়া নয়, উচিত নয়। তো সুতরাং এই মুহূর্তে আসলে অন্তর্বর্তী সরকারের উচিত হবে যে পুরো পরিস্থিতি তো পর্যবেক্ষণ করা, এবং আমি মনে করি যে আসলে সরকারের ফুল মেকানিজম নয়, বরং বাংলাদেশ ব্যাংকই যথেষ্ট এখানে, যে যে কোনো ধরনের সাপোর্ট বা কোনো ধরনের রিফর্ম মেকানিজম সেগুলো এস্টাবলিশ করতে। সবচেয়ে বড় যে কাজটা এখন আসলে করতে হবে সেটি হলো যে এই সময়টাতে আসলে এই ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া, এবং একই সঙ্গে এই ব্যাংকগুলোর আসলে কি কি ধরনের নীতিগত উদ্যোগ গ্রহণ করতে হবে, বিশেষ করে যে সংস্কারের জন্য, তো সেই বিষয়গুলো দেখা, এবং নির্বাচনের পরে রাজনৈতিক সরকার এলে তখন তারা নিজেরা সিদ্ধান্ত নেবে যে আসলে এই ব্যাংকগুলোর জন্য আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে অবশ্যই আমি আবার বলবো যে এটা আসলে বন্ধ করার কোনো ভালো কোনো উদ্যোগ হতে পারে না। স্যার, কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলছিলেন যে এই ব্যাংকগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক করা হবে এবং সেক্ষেত্রে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হবে এবং কোনো ব্যাংক বন্ধ হবে না, এটা কিন্তু স্পষ্টতই বলেছেন। আবার ঠিক একই সঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের যে ব্যাংক বন্ধের সুপারিশ, এই দুটো জিনিসের এরকম হঠাৎ করেই হলো কেন? হ্যাঁ, এখানে আসলে যেটি হয়েছে যে বাংলাদেশ ব্যাংক তো বুঝতে পারে যে আর্থিক খাতের যে পুরো ড্রাইভার কিন্তু এই ব্যাংকগুলো, জি। হ্যাঁ, এবং পুরো অর্থনীতির যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, ব্যবসা বাণিজ্য, শিল্প, বা যে কোনো ধরনের যে অ্যানি পারপাস লোন যেটাকে আমরা বলি, তো সেই বিষয়গুলো কিন্তু সমস্তই আসে এই আমাদের ব্যাংক খাত থেকে। হ্যাঁ, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে বা শেয়ার বাজার রয়েছে, কিন্তু তারা সেইভাবে কিন্তু অর্থনীতিতে প্রভাব রাখে না। আর এই যে পুরো যে একটা ব্যাংক খাত, এই ব্যাংক খাতে আবার কোনো জায়গাতে যদি, মানে ছোট ব্যাংকগুলোতে যদি কোনো সমস্যা হয়, তাহলে তার আবার প্রভাব গিয়ে করবে পরে বড় ব্যাংকের উপরে। তার মানে হলো যে সবগুলো কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট। আমি একটা প্রথমে সাইকেল। বলেছিলাম যে এটা আসলে হ্যাঁ, এটা যেহেতু কোনো মুদির দোকান নয়, তো সুতরাং এই এই জায়গাটাতে কিন্তু এই কারণেই বাংলাদেশ ব্যাংকের দিক থেকে বলা হলো যে আসলে এই ব্যাংকগুলো বন্ধ করা হবে না। তো সুতরাং যে সুপারিশটা এসছে এই যে সিবিডির পক্ষ থেকে, তো আমি মনে করি যে সেই জায়গাতেও এই স্ট্রেট ফরওয়ার্ড কোনো একটা এই ধরনের সুপারিশ না আসাটাই ভালো ছিল। ওকে, আমরা আলোচনা চালিয়ে যাব। আমাদের আলোচনার বিষয় লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোর কি হবে। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, খানিক বাদে সঙ্গে থাকুন। দেখছেন এটি নিউজ, আমরা হ্যাপেনিং পয়েন্টে আছি। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, খানিক বাদেই সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা আলোচনা করছি লাইফ সাপোর্টে থাকা ব্যাংকের কি হবে। আলোচনা করছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ ও পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল
অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। আমরা তার সাথে কথা বলছিলাম। স্যার, আবারও আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা জানি যে ব্যাংক খাতে যে কেলেঙ্কারিগুলো হয়েছে দীর্ঘ অনেক বছর ধরে হয়েছে, অর্থ পাচারের মতো ঘটনা ঘটেছে, বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার হয়ে গেছে এবং অন্যান্য ব্যাংক থেকে তো অর্থ লুট কিংবা পাচারের ঘটনাগুলো ঘটেছে, কিন্তু আমরা মোটা দাগে কিন্তু তাই সেরকম কোনো বিচারের ইনিশিয়েটিভ কিংবা বিচার হতে আমরা দেখিনি। আমরা যদি প্রশ্ন করি যে এদের কি বিচারগুলো করা যায় কিনা বা বিচারগুলো করার যে প্রক্রিয়া সেগুলো কিন্তু আমরা মানুষের কাছে স্পষ্ট করতে পারি কিনা। হ্যাঁ, এইবার আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে আসলে যে ব্যাংকগুলো কেন এরকম লাইফ সাপোর্টে গেল, সেই বিষয়টাই আমাদের মূল চিন্তার জায়গায় হওয়া উচিত। এবং এইখানে যে যে কারণে এটা হয়েছে, যারা লুট করেছে, যারা এই যে ব্যাংকগুলোকে দখল করেছে রাতের আধারে, এবং এক পরিবারের হাতে 6-7টা ব্যাংক চলে গেছে, তো এই বিষয়গুলোই কিন্তু সমস্যার বড় কারণ। এবং এটার পাশাপাশি দেখা যাচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকেও একদম খালি করে ফেলা হয়েছে, এবং অবস্থা এমন দাঁড়িয়েছে যে আগামী 10 বছরের মধ্যে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো উঠে দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। এ- একটা শিল্প গোষ্ঠীর হাতে যে মানে যে সমস্ত নামহীন যে সমস্ত কোম্পানিগুলো আছে, এবং দেখা যাচ্ছে কি যে আসলে কোম্পানির কোনো অস্তিত্বই নেই, তো সেই সমস্ত কোম্পানির এগেনস্টে হচ্ছে যে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, এবং সেগুলোর তো ফেরত দেওয়ার সক্ষমতা নেই। এই কেলেঙ্কারিগুলো হয়েছে, অর্থ পাচার হয়েছে। এখন ওই জিনিসগুলাকে খুঁজে বের করা, মানে কেন হলো, কারা এর পিছনে ছিল। এখন আমরা জানতে পারছি যে ঋণ একজন বা কোনো একটা গোষ্ঠী নিয়েছে, কিন্তু আসলে এইটা অ্যাপ্রুভ করলো কে? তো সেখানে যে ম্যানেজমেন্ট ছিল, সেই ম্যানেজমেন্ট কি এখান থেকে লাভবান হয়েছে কিনা? তারপরে এই যে অর্থ পাচার করার পিছনে কারা ছিল, ব্যাংকের ভিতর থেকে কারা এর কাজে সহায়তা করেছে? তো সেই বিষয়গুলো খুঁজে বের করে এই যে এই সমস্ত নিয়মের বেড়াজাল বা যে কোনো ধরনের যে ধরেন যে বিষয়গুলো রয়েছে, তো সেগুলোর ভেতর দিয়ে এই কাজগুলো কিভাবে হলো, যে ব্যাংকগুলো থেকে হলো না সেটা কেন হলো না, তো এই বিষয়গুলো একটু আমার মনে হচ্ছে চিন্তা করার বিষয় আছে। তো সেখানে যে সমস্ত ম্যানেজমেন্ট অথরিটি বা যারা রয়েছেন এর পিছনে, তো তাদের কোনো শাস্তির ব্যবস্থা কি আমরা করতে পেরেছি? নিশ্চয়ই বাংলাদেশে আইন রয়েছে, তো সেই অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হলো না সেটা একটু খুঁজে দেখা, এবং অবশ্যই শাস্তির ব্যবস্থা করা। ম্যানেজমেন্টকে যদি এই শাস্তির আওতায় নিয়ে আসা যায়, তাহলে আমি মনে করি যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তারা চাপ দিয়ে আসলে এই অর্থ পাচারের কোনো সুযোগ করে দিতে পারবে, বা এই ধরনের যে সমস্ত যে ব্যাংক খালি করে ফেলা, তো সেটা করা যাবে। তো এই জায়গাতেই আমার মনে হয় কি যে একটু ব্যবস্থা করা উচিত। কোনোভাবেই আসলে আমাদের দেশে এই যে এত এত আর্থিক খাতে কেলেঙ্কারি হয়েছে, কিন্তু এই ভেতরের ম্যানেজমেন্টের বড় রকমের শাস্তি হয়নি। তো এই জায়গাতে আমি মনে করি যে একটু হাত দেওয়া উচিত, এবং সঠিক তদন্তের মাধ্যমে বিচারের প্রক্রিয়া শুরু করা উচিত। সারা পৃথিবীতে আমরা দেখি যে ব্যাংকিং ব্যবস্থায় সরকারের কিন্তু কিছুটা নজরদারি থাকে, কিন্তু কোনো হস্তক্ষেপ থাকে না। কিন্তু বাংলাদেশ আমরা দেখেছি যে বাংলাদেশের যে ব্যাংকিং পুরো সেক্টর, স্পেশালি বাংলাদেশ ব্যাংকেও যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু সরকারের হস্তক্ষেপ ছিল একেবারে চোখে পড়ার মতো। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সেখানে গভর্নর ইনভলভ, সেখানে ডেপুটি গভর্নর ইনভলভ, এবং পুরো একটা গোষ্ঠী সেক্ষেত্রে একত্রিত হয়ে কাজগুলো করেছে। প্রশ্ন হচ্ছে, যেটা কি আইনের কি কোনো এখানে ব্যত্যয় ছিল? নতুন করে আইন করে কি এইগুলোকে চিরতরে বন্ধ করার কোনো প্রক্রিয়া আছে কিনা? অর্থনীতিবিদ হিসেবে আপনার এক্ষেত্রে মূল্যায়ন বা পরামর্শটাই কি? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে যে ব্যাংক কোম্পানি আইন রয়েছে, তো সেখানে কিন্তু এই বাংলাদেশ ব্যাংককে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যে এই হস্তক্ষেপের কথাই যদি বলেন বা প্রভাবিত করা, তো এবং এই জায়গাতে মনিটরিং এর যে কাজগুলো সেগুলো তো আছে, কিন্তু মানে ঘটনা হয়েছে কি যে আসলে বাংলাদেশ ব্যাংকের কাজটা কি, মানে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এটা কিন্তু মেইনলি মনিটরিং। জি। কিন্তু এই মনিটরিং এর জায়গাটা দুর্বল, কিন্তু হস্তক্ষেপের জায়গাটা শক্তিশালী। তো এই বৈপরীত্যটাই কিন্তু আসলে এই চোখে পড়ার মতো আর কি, এবং সেটা খুব নেতিবাচক একটা প্রভাব তৈরি করছে পুরো ব্যাংক খাতে। আমি মনে করি যে এই জায়গাটাতে আসলে পুরো রোলটা রিভার্স হওয়া উচিত। মানে মনিটরিংটা যদি শক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন এই যে দুর্নীতি বা এই যে অর্থ পাচার, ব্যাংক খালি করে ফেলা, তো সেগুলোর ঘটনা ঘটে না। আবার একই সঙ্গে যে ব্যাংকগুলোকে দখল করা হলো, যে 6-7টা ব্যাংকে, তো এইগুলো কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের প্রশ্রয়ে হয়েছে, এবং তারা আমি মনে করি যে জড়িত না থাকলে নিজেরা বা তারা যদি ক্ষমতা প্রয়োগ না করতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। তো সুতরাং এই যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের এখন রোলটা চেঞ্জ করার দরকার আছে, এবং প্রয়োজনে যদি আইন পরিবর্তন করতে হয় বা সংশোধন করতে হয়, তাহলে সেটা করা উচিত। আমি মনে করি যে পুরো ব্যাংক খাতের যে সুপারভিশনের দায়িত্ব, সেটাই মূলত পালন যদি করে ঠিক মতো বাংলাদেশ ব্যাংক, তাইলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে এই সমস্যাগুলো আর হচ্ছে না, যে অর্থ পাচার, কেলেঙ্কারি, তো এই এই জিনিসগুলো তখন হওয়ার অতটা সুযোগ থাকবে না। তো আমি মনে করি কি যে এই দিকে আসলে আগানো উচিত, এবং এই অন্তর্বর্তী সরকার যদি এই কাজটা করতে পারে, যে বাংলাদেশ ব্যাংকের রোলটাকে ঠিক করে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের রিফর্মটা যদি করতে পারে, তাহলে সেক্ষেত্রে এর নিচের যারা সমস্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আমি মনে করি যে
সংস্কার করা সহজ হবে। আমরা ব্যাংকে জানি একটা কথা প্রচলিত আছে যে পরের ধনে পোদ্দারি করে আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো, যার অর্থ দাঁড়াচ্ছে যে গ্রাহকদের অর্থের উপরই ডিপেন্ড করে ব্যাংকগুলো আসলে চলে। প্রশ্ন থেকে যায় যে এখন যে গ্রাহকরা ব্যাংকের সাথে আছেন, যে দুর্বল ব্যাংকগুলো কেন সবল হচ্ছে না বা তাদের অবস্থা কেন ভালো হচ্ছে না, তার মানেই হচ্ছে যে যারা গ্রাহক আছেন তাদের আস্থায় ব্যাংকগুলো আসতে পারেনি, কিংবা ওভারঅল ব্যাংকিং সেক্টরে যারা গ্রাহক তারা এখনো পর্যন্ত ব্যাংকে আস্থায় নিয়ে বা তাদের ব্যবসাটাও খুব বেশি ভালো হচ্ছে না। আস্থার এই যে সংকটটাকে যদি আমরা এখানে একটা কারণ হিসেবে ধরি, আস্থা ফেরানোটা যায় যায় কিভাবে? এখন এই আস্থা ফেরানোর জন্যই মূল কাজটা করতে হবে কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের, মানে এই যে ব্যাংকগুলো সবল হচ্ছে না, তার মানে কি, মানে হলো যে আসলে যে সহায়তাগুলো দেওয়া হচ্ছে, যে নীতিগত প্রণোদনাগুলো দেওয়া হচ্ছে বা এই তারল্য সহায়তা, সেগুলা কিন্তু কাজ করছে না। তো এই এই এখন তাহলে কাজ করানোর জন্য কি করতে হবে সেটা একটু আমাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বড় একটা ভুল করেছে, সেটি হলো যে ওই যে তারা একটু অপেক্ষা করেছে যে প্রায় 2-3 মাস, যে তারা দেখেছে যে আসলে যে অর্থগুলা আসলে নিয়ে যাওয়া হয়েছে, মানে ব্যাংকগুলো যে খালি করা হয়েছে, তো এই যারা করেছেন তাদের সম্পদ বিক্রি করে কিছু অর্থ আনা যায় কিনা, এই ওয়েট করতে গিয়ে কিন্তু সর্বনাশটা হয়েছে এই ব্যাংকগুলো, যে তারা আরো বেশি দুর্বল হয়েছে এবং তারা একটা চক্রে বা আবর্তের মধ্যে পড়ে গেছে। তাদেরকে যদি প্রথমেই 22,000 কোটি টাকা বা 22,500 কোটি টাকা দিয়ে দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু দাঁড়াতে পারতো। এখন যেটা হয়েছে যে আস্থার সংকট একদিকে, অন্যদিকে তারল্য ঘাটতি, এবং এই চক্রের মধ্যে পড়ে গিয়ে তারা দাঁড়াতে পারছে। আমি মনে করি যে এই জায়গাতে একটা স্পেশাল এফোর্ট দেওয়া উচিত বাংলাদেশ ব্যাংকের, এবং ওই ব্যাংকগুলো যাতে আবার খুব দ্রুত উঠে দাঁড়াতে পারে, সেজন্য যদি আরো বেশি পরিমাণে তারল্য সহায়তা দরকার হয় তাহলে সেটা দেওয়া উচিত, এবং একই সঙ্গে যে আমাদের মানিটারি পলিসিটাকে আরেকটু ফ্লেক্সিবল করা উচিত, নমনীয় করা উচিত, এবং এই যে এখন যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ যে এক্সপানশন, সেটা 7% মতো হয়ে গেছে, সেটাকে কিভাবে বাড়ানো যায় এবং ব্যাংকগুলোকে স্বাভাবিক ব্যবসায়ের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো যদি একটু চিন্তা করে, আমি মনে করি যে তখন এই ব্যাংকগুলো আস্তে আস্তে উঠে দাঁড়াবে। মোটা দাগে স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে মোটা দাগে যদি আপনার কাছ থেকে আমরা কনক্লুশন চাই যে আসলে আমাদের যে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোর আসলে হবেটা কি, সেটার একটা সমাধান আমরা বলছি বন্ধ না করে অন্য উপায়গুলো। তো এটা সারাংশ হিসেবে আপনি কি বলছেন, কি কি সাজেশনগুলো দিচ্ছেন যে যেগুলো করলে আসলে বন্ধ না করেও এই ব্যাংকগুলোর উত্তরণ ঘটানো সম্ভব? হ্যাঁ, আমি মনে করি যে এখানে 3টা কাজ করতে হবে। এক হলো যে আসলে এই ব্যাংকগুলোকে যে সরাসরি যে সহায়তা, যেটাকে আমরা বলি তারল্য সহায়তা, সেইটা বাড়াতে হবে, এবং এটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের দিক থেকে আসতে হবে। এই ইন্টার ব্যাংক বরোইং করে কিন্তু এই ব্যাংকগুলো উঠে দাঁড়াতেই পারবে না কখনো। তারা ওই যে একবার হচ্ছে ওই ব্যাংকগুলো থেকে তারা ঋণ নিবে, এবং সেই ঋণ শোধ করতে গিয়ে দেখা যাবে যে আবার আর তাদেরকে ঋণ নিতে হচ্ছে। এই ঋণের জাল থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই ব্যাংকগুলো যদি কিছুটা এটা ভালো অবস্থার দিকে আসে, মানে পুরোপুরি ভালো হতে অনেক সময় লাগবে, অন্তত কিছুটা অপারেশনাল অবস্থায় যদি আসতে পারে বা থাকতে পারে, তাহলে সেই অবস্থায় তাদেরকে মার্জার অ্যাকুইজিশনের মধ্যে যেতে হবে, মানে একটু শক্তিশালী ব্যাংকের সাথে যেতে হবে। আর তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো যে হ্যাঁ, এর মধ্যেও হয়তো সবগুলো ব্যাংককে, মানে অন্য ব্যাংক হয়তো স্বেচ্ছায় এই অ্যাকুইজিশন করবে না, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যাংকগুলোর জন্য কোনো স্পেশাল প্যাকেজ তারা করতে পারে কিনা, এবং কোনো ধরনের একটা একটা ঘূর্ণায়মান কোনো এটা যদি ফান্ড বা তহবিল যদি তারা তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আস্তে আস্তে এই ব্যাংকগুলো সহায়তা নিতে হবে, এবং একই সঙ্গে তাদের জন্য কিছু ফ্লেক্সিবল কন্ডিশন তৈরি করতে হবে। এইভাবে করে যদি এই ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া যায়, আমি মনে করি যে তারা ঘুরে দাঁড়াতে পারবে, এবং তারা আবার হয়তো গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবে। তো এইভাবে করেই আমি মনে করি যে এই ব্যাংকগুলোকে আস্তে আস্তে সারিয়ে তোলা উচিত। বিশেষ করে একটা বিশেষ মনোযোগ মনে হয় এই ব্যাংকিং সেক্টরে, স্পেশালি যেসব ব্যাংকগুলো এই মুহূর্তে লাইফ সাপোর্টে রয়েছে তাদের ব্যাপারে মনে হয় করণীয় রয়েছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অবশ্যই। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে আগামী কোনো আয়োজনে আবারও কথা হবে আপনার সঙ্গে। ধন্যবাদ। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা লাইফ সাপোর্টে থাকা ব্যাংকের কি হবে এই বিষয়ে আজকে আলোচনা করছিলাম। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।